জুলাই সনদ হাতে পেলেও পুরোপুরি সন্তুষ্ট নয় বিএনপি। এনসিপির হতাশা বাস্তবায়নের রূপরেখা নিয়ে। এ সরকারের মাধ্যমে বাস্তবায়ন চায় জামায়াত। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। আমাদের দাবিতে এই সরকার নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবে। সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিক রেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। আইনি ভিত্তির আগের সনদের নোট অফ ডিসেন্ট কমানোর পরামর্শ বিশ্লেষকদের। গণতন্ত্রে উত্তরণ সহজ করতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান। একটা সময় আসবে হয়তো তারাও বিরোধী দলে থাকবে, এটা হতে পারে। তখন তাদের সেই অবস্থান থেকে তাদের চিন্তা করা দরকার। দুই একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না, আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স সেটা আপনি সামলাতে পারবেন কিনা। গণতন্ত্র জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। গণপরিষদ নয়, সরকারের লক্ষ্য ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন স্পষ্ট করলেন উপদেষ্টা রিজওয়ানা। উড়িয়ে দিলেন প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজব। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের বিষয়ে বক্তব্য দিতে নারাজ পররাষ্ট্র দপ্তর। ধূম্রজাল কাম্য নয়, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। গেট পাসের নামে রাজধানীর গণপরিবহন থেকে বাৎসরিক 150 কোটি টাকার চাঁদাবাজি। মালিক সমিতি থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে হয় ভাগ বাটোয়ারা। দেখাশোনা করে এই টাকাটা মালিক সমিতি ওরা ভাগ বাটোয়ারা করে খায়। কেন এমনও মালিক এই কমিটিতে লোক আছে যেমন এদের গাড়িও নাই। একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ 10 প্রকল্প অনুমোদন। খতিয়ে দেখা হচ্ছে মেট্রো রেলের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। নির্বাচনের আগেই বাজেট সংশোধন। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে সন্তুষ্ট নয় কোনো পক্ষ। বিএনপি বলছে সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি তেমনি রয়েছে অসামঞ্জস্যতা। অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে সনদ বাস্তবায়ন করবে তেমন সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় হতাশ এনসিপি। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকেই সনদ বাস্তবায়নের পরামর্শ জামায়াতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামায় আপত্তি জানিয়েছে সিপিবি সহ কয়েকটি দল। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শুরুতেই সংস্কার কমিশন গঠন, এরপর মতামত, 2 পর্বে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক। অবশেষে জুলাই সনদ নিয়ে অন্তত 35টি দলের আপত্তি সুপারিশ নিয়ে প্রস্তুত হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার, যা প্রত্যেক দলের কাছে পাঠায় কমিশন। 28 পৃষ্ঠার খসড়ায় দফা মোট 84টি, বাস্তবায়নে রাখা হয়েছে 8টি অঙ্গীকারনামা। 20 আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের উপর মতামত জানাতে বলেছে কমিশন। বিএনপির দায়িত্বশীল নেতারা সেই খসড়া নিয়ে এখন পর্যালোচনা করছে। স্থায়ী কমিটিতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলতে চান তারা। আপাতত দেখি যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। খসড়া অঙ্গীকারনামায় 4 নম্বরে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, যা নিয়ে সিপিবি সহ বাম ঘরানা দলগুলো তীব্র আপত্তি তুলেছেন। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যদি প্রশ্ন তোলা যাবে না, এই প্রশ্ন আসা মানে এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। সুতরাং আমার বিবেচনায় এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। সিপিবি আপত্তি করলেও জামায়াত এনসিপি এমন ধারায় সন্তুষ্ট। তবে দল দুটি চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন, পরবর্তী সরকারের জন্য সংস্কার রেখে যাওয়া জাতির সাথে প্রতারণা বলেও মনে করেন তারা। টাইমলাইন ঠিক করেন, কবে বাস্তবায়ন করবেন। আমাদের দাবিতে এই সরকার নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন এবং এটার ভিত্তিতে নির্বাচন করবেন।
সেই জিনিসটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে এই সনদের সুফল জনগণ ভোগ করবে, না হলে এটা একটা কাগজি বিষয় হয়ে যাবে, জনগণের কোনো সুফল পাবে না, রাষ্ট্র কোনো সুফল পাবে না। সবকিছুকে যে আইনি দলিলটা তখন ভিত্তি হিসেবে কাজ করবে, গাইড করার জন্য, পরিচালনা করার জন্য। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিকরেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। এই দিক থেকে আমরা হতাশ। খসড়ার উপর মতামত জমা দেওয়ার পর রাজনৈতিক দলের সাথে আরেক দফা বৈঠকে বসার কথা জানিয়েছে ঐক্যমত কমিশন, যেখানেই মূলত চূড়ান্ত হবে জুলাই সনদ ও তার বাস্তবায়নের প্রক্রিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জুলাই সনদ বাস্তবায়নে এমন কোনো সিদ্ধান্ত নেবে না ঐক্যমত্য কমিশন। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, সনদের বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহানের মতে আইনি ভিত্তি দেওয়ার আগে নোট অব ডিসেন্ট কমিয়ে আনতে হবে, তা না হলে জুলাই সনদ জনগণের কাছেই প্রত্যাখ্যাত হবে। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐকমত্য কমিশন। বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে যাই থাকুক, প্রাধান্য পাবে এই সনদের প্রস্তাব সুপারিশ। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে প্রশ্নও তোলা যাবে না। তবে বাস্তবায়ন পদ্ধতি বা কিভাবে এর আইনি ভিত্তি দেয়া হবে সে সম্পর্কে বলা হয়নি। এটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। এখনো 6 মাসের মতো বাকি আছে, তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে। এবারে আমরা আশা করি দ্রুতই এবারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে, এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমতে বসতে পারবো। কোনোভাবেই চাই না যে জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব পড়ুক। আমরা চাই জাতীয় নির্বাচনের প্রভাব পড়ুক, ইতিবাচক প্রভাব পড়ুক। তবে এই রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্ন, নোট অব ডিসেন্টের সমাধান না হলে আইনি ভিত্তি কিভাবে হবে? কোনো দল স্বাক্ষর না করলে বা নির্বাচনে অংশ না নিলে সে দলের সমর্থক বা সাধারণ জনগণ কি জুলাই সনদ গ্রহণ করবে? এখন আমরা জুলাই চার্টারে এগ্রি করতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি না যে এই দল ক্ষমতায় যেয়ে এটাকে বাস্তবায়ন করবে। আপনি যখন গণপরিষদ দিয়ে যদি সেই একই দলকে ক্ষমতায় বসান, তো আপনি সেই একই দলকে কিভাবে বিশ্বাস করবেন যে সে জুলাই চার্টারে আপনি যা এগ্রি করছেন উইথ নোট অফ ডিসেন্ট সেটাকে সে বাস্তবায়ন করবে? লিগাল বাইন্ডিং না। আমার কাছে মনে হয় ফোকাসটা নোট অফ ডিসেন্টের জায়গাগুলোকে কিভাবে কমিয়ে এনে আমরা একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছাতে পারি। ঐকমত্য হওয়া 84টি প্রস্তাবের মধ্যে 13টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাড় দিয়ে হলেও সংস্কারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছতে হবে দলগুলোকে। তারা তো চিরকাল ক্ষমতায় থাকবে না, একটা সময় আসবে হয়তো তারাও বিরোধী দলে থাকবে, এটা হতে পারে। তখন তাদের সেই অবস্থান থেকে তাদের চিন্তা করা দরকার। এখন আমি যদি ছাড় না দিই তাহলে কি হবে? আইদার আমাকে স্ট্রিট এজিটেশনে যেতে হবে। ধরেন স্ট্রিট এজিটেশন না হয়ে আজকে দুই একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না। আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন, এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স সেটা আপনি সামলাতে পারবেন কিনা। যদি আপনার মনে হয় আপনি সামলাতে পারবেন না, আপনাকে কম্প্রোমাইজের রাস্তায় যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি সবসময় ক্যাওসই তৈরি করে যাব, আমি কোনো সময়ই কারো কথা মানবো না, নিজের ইচ্ছা মতোই ডিসিশন নিব, তাহলে সেটার প্রাইসটাও আপনাদের পে করতে হবে। বিশ্লেষকদের দৃষ্টিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সনদের বাস্তবায়ন এবং ভিন্ন মতের জায়গাগুলো নিয়ে আর আলোচনার সুযোগ নেই। এক্ষেত্রে সরকার ও ঐকমত্য কমিশনকে প্রয়োজনে আরও কঠোর অবস্থান নেয়ার পরামর্শও তাদের। ক্লোজ ডোরে মিটিং করবেন বা ওনারা যখন ডিসকাশন করবেন, তখন ওনাদেরকে দেখাতে হবে যে ওনাদের অ্যাকশনের নেগেটিভ কনসিকুয়েন্সগুলো কি হচ্ছে এবং সেই নেগেটিভ কনসিকুয়েন্সটা তাদের কতখানি ক্ষতি করছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র মৌলিক অধিকার ভিত্তিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, নির্বাচনের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। তারেক রহমান বলেন, দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা করে বিএনপি। জানান, স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। কবি সাহিত্যিক বৃন্দ, আপনারা আমাদের এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে
একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। সে লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তিনি বলেন, গণপরিষদ নয়, সরকারের লক্ষ্য জাতীয় নির্বাচন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপরও গুরুত্ব দেন এই উপদেষ্টা। ২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে ইসি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ, গণপরিষদ নির্বাচনের দাবিসহ নানা কারণে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা রাজনীতিতে। তবে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না। দৃঢ়ভাবে জানান, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদে কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব। সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন উপদেষ্টা। যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা, সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায়, সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি। এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সৈয়দা রিজওয়ানা। উড়িয়ে দেন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার গুজবও। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে। হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করছে সরকার। রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, এমন ঘটনার সঠিক প্রেক্ষিত তার জানা নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির ছবি বাংলাদেশ রাষ্ট্রকেই প্রতিনিধিত্ব করে, তাই ঠিক কোন নিয়মে তার ছবি অপসারণ করা হয়েছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরিয়ে ফেলতে হবে। লিখিত না হলেও এমন এক আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় বাংলাদেশের বাইরে অবস্থিত ৮২টি মিশন এবং উপমিশনের অধিকাংশতে। জানা যায়, এমন নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই নির্দেশ অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়। এই নির্দেশের প্রেক্ষিতে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়। কূটনৈতিক সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর বেশ কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে। রবিবার এমন বিষয়ে আলোচনা উঠে সচিবালয়েও। ঠিক কোন প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে তা সঠিকভাবে জানা নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার।
বিষয়টি নিয়ে ধূম্রজাল কাম্য নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহ বেনাম খান। কোন বিধি বলে এমন নির্দেশনা তা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। যে ডাইরেক্টিভসটা দেওয়া হচ্ছে সেইটা আমি মনে করি যে নতুন বিধির মাধ্যমে যদি করা হয়ে থাকে সেটা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ করা যায় তাহলে আমার মনে হয় অনেক বিতর্কের অবসান ঘটবে। এবং এটাও মনে রাখা দরকার যে ব্যক্তি এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনস গুলি আছে সেটাকে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। সুতরাং এইখানে রাষ্ট্রপতি বা যিনি থাকুন না কেন এই ছবিটা রাষ্ট্রের ইনস্টিটিউশনকেই রিফ্লেক্ট করে। পুরো দেশে এবং দেশের বাইরে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে নানা বিতর্ক হলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গেট পাস বা জিপির নামে বছরে গড়ে 150 কোটি টাকা চাঁদা আদায় হয় রাজধানীর গণপরিবহনগুলো থেকে। অভিযোগ, মালিক সমিতির পাশাপাশি আগের টাকা চলে যায় প্রশাসনের বিভিন্ন স্তরে। বিশেষজ্ঞরা বলছেন এ কারণেই গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বড় বাধা সুবিধাভোগী সিন্ডিকেট। যদিও বাস মালিক নেতারা বলছেন মালিক শ্রমিকের স্বার্থ রক্ষায় সমিতির আওতায় খরচ তোলা হয়। নিজামুদ্দিনের ক্যামেরায় সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভিক্টোরিয়া পার্ক মোড় যেন জিলাপির প্যাঁচ লেগে আছে ভর দুপুরেও। যাত্রীরা পেরেশান, গাড়ি চলছে না কেন, অথচ পুলিশ, লাইনম্যান সবই আছে সড়কে শৃঙ্খলার দায়িত্বে। কচ্ছপ গতিতে বাস চালানো কিংবা অন্যের পথ রোধ করে সড়কে দাঁড়াতে চান না চালকরাও। তাদের দাবি, দিন চুক্তির ভাড়া ও জিপি নামক চাঁদার অর্থ তুলতে গিয়েই রাস্তায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়। আসলে আমরা পারাপারি করতে চাই না, আমাদের পারাপারি বেশি অংশ আমাদের রোডে গাড়ি বেড়ে গেছে অনেক। তো 2টি গাড়ি চললে পরে 12,300 টাকা লাগবে, তারপরে সে আমগর ওস্তাদে বেতন, আমগর বেতন। ঢাকায় নিবন্ধিত রুট 128টি, এর একটিতে চলে ভিক্টর পরিবহন। নিবন্ধন আছে 129টি গাড়ির, কিন্তু চলে প্রায় 250। প্রতিদিন ভিক্টোরিয়া পার্ক মোড় কিংবা পল্টনে 550 টাকা জমা দিতে হয় জিপি নামক চাঁদা হিসেবে। এই অর্থ না দিয়ে গাড়ি চালানো দায়। বহু বছর ধরেই এই রীতি চলছে, এখন কেবল সাইনবোর্ড বদলেছে। বাস থেকে তোলা চাঁদার হিসেব শুরু হয় দুপুরের পর থেকেই, পরে চলে যায় মালিক সমিতির কাছে। সাধারণ অঙ্কে প্রতিদিন এক রুটে চাঁদা আদায় হয় 1,37,000 টাকা, বছরে 5 কোটি। রাজধানীতে চলা 7,000 গাড়ির হিসেব করলে মোট অঙ্ক দাঁড়ায় প্রায় 150 কোটি টাকা। জিপি দিলে আপনার রুট পরিষ্কার করে রাখে ওরা, রুট সার্জেন্ট মার্জেন্ট হলে দৌড়ে আসে, দেখাশোনা করে। একটা রুট অ্যাক্সিডেন্ট হইলো তার মধ্যে আপনার অনেক যায় উপস্থিত মিট করে দেয়। সার্জেন্টরা কিছু টাকা খায় দেখে আমাদের একটু আসান, নয়তো মামলা দিয়ে দেয় বড়। টাকা তোলার ক্ষেত্রে দেখা মেলে রাজনৈতিক সৌহার্দ্যের, যেমন এই দুই রাজনৈতিক দলের নেতা। ভিক্টরের মালিক সমিতির কমিটিতেও আছে 2 রাজনৈতিক দলের কর্তৃত্ব। মালিক সমিতির অধীনে আদায় হওয়া বিপুল অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় হয় বলে দাবি করা হয়। টাকাটা কোম্পানির খরচে ব্যবহার হয়, কোম্পানির যারা কর্মকর্তা আছে তাদের কিছু অর্ডার নিয়ম আছে, হালকা পাতলা ভুল তো ব্যবসা। আবার তো স্টাফ খরচ ধরলে প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা। এই টাকাটা মালিক সমিতি ওরা বাগবাটোরা করে খায়, অন্য কোনো জায়গায় এইটা কোনোই নাই। এইখানে এমনও মালিক এই কমিটিতে লোক আছে যে আপনার এদের গাড়িও নাই। কিন্তু টাকার গন্তব্য অনেক দূর বলে জানান কেউ কেউ। আর বেশি এই সার্জেন্টও 500 টাকা করে দিয়ে 11,000 টাকা করে, আর এই ডিসিকে দিদি 3,000 টাকা, আর ডিসিকে মনে হয় 4,000 টাকা। মানে শ্রমিক যারা সব শ্রমিক নেই। নগর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর সকল উদ্যোগ ভেস্তে যায় এসব প্রভাবশালীদের অনাগ্রহে। একটা চাঁদাবাজির মতো একটা কাজ, এটা আলটিমেটলি তো যায় পড়তেছে প্যাসেঞ্জারদের গায়ে। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে মানে এক্সপার্ট মেম্বারদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে সরকারের বসা উচিত। সরকার আছে, নিয়ম আছে, কানুন আছে, আপনার এখানে আপনার ফোর্স আছে যারা নাকি তাদেরকে কন্ট্রোল করতে পারে। মালিক সমিতির কাছে আমরা বোডাউন কেন হব? মালিক সমিতি জিপি তোলার অজুহাত হিসেবে সড়কের লাইনম্যান খরচকে দেখান মূল যুক্তি হিসেবে।
ঢাকার গণপরিবহনের চেহারা পাল্টানোর উদ্যোগ বহু বছরের, কিন্তু কোনো সময় সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না মাঝখানে সুবিধাভোগী একটি সিন্ডিকেটের কারণে। এমনকি বাস্তবায়ন করা যাচ্ছে না সড়ক নিরাপত্তায় যে আইন করা হচ্ছে সেটিরও। অথচ যাত্রীরা চাইছেন এর পরিবর্তন, এমনকি শ্রমিকরাও এর পরিবর্তন চাইছেন। আর তাই এই উদ্যোগটি বাস্তবায়ন করতে হলে মাঝখানে থাকা এই সম্মিলিত সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন সবাই। আসলাম আহমেদ, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ঐশী, আগুনের সূত্রপাত ঠিক কি করে হলো সে বিষয়ে আপনার কাছে তথ্য রয়েছে কিনা? এছাড়া ফায়ার সার্ভিসের ঠিক কতটা টিম এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে? রেজা, ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আগুনের সূত্রপাত হয়েছে, তবে ঠিক কিভাবে হয়েছে সে সম্পর্কে আমাদের সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী উপস্থিত আছেন। তার কাছ থেকে একটু ছোট করে আমরা জেনে নেব যে কি হয়েছিল। আপনি কি দেখেছিলেন এবং কখন হয়েছে? আমি দেখেছিলাম প্রায় ফার্স্টে থেকে এখানে 4-5 জন ওরা গাড়িতে তেলগুলো ঢালতেছিল। ওই সময়ের ভিতর আপনি কোথেকে জানেন একটা মাছের কাঠির মতন একটা আগুনের ছিটকে আসছে মতো সাথে সাথে ধরে গেছে। এবার আর কয়েকজনে বলতেছে তোমরা আগুন নিবানোর চেষ্টা করো। আমি বলছি বাইক চেষ্টাগুলো হবে না, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে খবর দেন। ওনারা চেষ্টা করতে বলতে 4-5টা অলরেডি শেষ করে ফেলছে। আমার যেমনটি শুনছিলেন রেজা, যে ছোট একটি আগুনের ফুলকি থেকে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এই পেট্রোল পাম্পে কিন্তু ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আছি এই মুহূর্তে বনানী ফ্লাইওভারের উপরে এবং সেখান থেকেই কিন্তু আসলে এই প্রচণ্ড তাপ অনুভব করা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু বেশ কিছু উৎসুক জনতাও এখানে উপস্থিত হয়ে গিয়েছে এবং যে আগুনটি দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুন, আমরা এখান থেকেই আগুনের যে প্রচণ্ড তাপ সেটি বুঝতে পারছি এবং প্রচণ্ড কালো ধোঁয়ায় কিন্তু চারদিক ছেয়ে প্রচণ্ড কালো ধোঁয়া কিন্তু পাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ছে, ধোঁয়াগুলো ঢুকে পড়ছে, তবে আগুন এখনো সেভাবে ছড়ায়নি এবং একটি তেলবাহী ট্রাকের অর্থাৎ একটি যানবাহনে লেগেছে, যে যানবাহন থেকে আসলে তেল পরিবহন করা হয় সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখন দাও দাও করে আগুন জ্বলছে। মূল যে পেট্রোল পাম্পের যেই দেখতে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেই কিন্তু প্রচণ্ড আগুনের যেই তাপ, সেই তাপের কারণে অনেকেই কিন্তু আশপাশে পৌঁছাতে পারছে না, কাছাকাছি পৌঁছাতে পারছে। প্রথমে কিন্তু বেশ কিছু যারা আশপাশে উপস্থিত ছিলেন এবং পেট্রোল পাম্পের যারা কর্মরত আছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছেন। তবে আগুনের এত দ্রুত ছড়িয়ে পড়ে পুরো যে গাড়িতে, তারা আসলে সেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে এখনো পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি না, তারা এখনো এসে পৌঁছতে পারেননি। তবে আগুন যেভাবে আসলে বড় হচ্ছে তাতে বেশ একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ পাশেই কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু বিল্ডিং এর মধ্যে আগুনের যে কালো ধোঁয়া সেটি ছড়িয়ে পড়ছে এবং আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি এরই মধ্যে। প্রায় আমরা এসে পৌঁছানোর পরপরই আসলে কয়েক মিনিটের মধ্যে 2 থেকে 3টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এটি খুব ভালোভাবে অনুমান করা যাচ্ছে যে খুব দ্রুত এই আগুন নেভাতে না পারলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আসলে কথা বলতে চাই আমরা, যে আপনি কখন এখানে এসেছেন এবং কি দেখেছেন? এবং কি 10 মিনিট হয়েছে, 10 মিনিটের পরবর্তীতে এখানে মানুষ আর কি ধাও ধাও করতেছে, পরবর্তীতে নিভাইতে পারে। তো আমি অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, চিল্লাচিল্লি করার পরবর্তীতে আর কি দেখতেছি যে বিকট আওয়াজ হইতেছে অনেক উপরে থেকে। আমি যতটুকু বলছি যে ভাই আগুনটা নিভানোর চেষ্টা করেন, কিন্তু কেউ নিভাইতে পারতেছে না। যেমনটি আমরা
আগেও শুনলেন রেজা যে মাত্র কিন্তু আরো একটি বিস্ফোরণের শব্দ আমরা শুনলাম এবং ফায়ার সার্ভিসের কোনো সদস্য আশঙ্কার কথা, তবে ফায়ার সার্ভিসের ইউনিট মাত্র একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা তারা শুরু করেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুন নেভানোর কাজ এরই মধ্যে শুরু করেছেন। একটি ফায়ার সার্ভিস মাত্র এসে পৌঁছেছে, তারা চেষ্টা আগুনটা নিয়ন্ত্রণের পানি দিয়ে কিন্তু এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং খুব দ্রুত যদি আগুনটা নেভানো না যায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা, কারণ পাশেই কিন্তু বেশ কয়েকটি ভবন রয়েছে। বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের একটি ভবন রয়েছে পাশেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া, কিছু ফুলকি সেই ভবন যে ফ্ল্যাটগুলো রয়েছে, যে দালানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আগুনের শিখা এর মধ্যে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক আপনারা দেখছিলেন রাজধানীর অনুভব করা যাচ্ছে এত দূর থেকেও, তবে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আমরা মাত্রই দেখতে পেলাম যে তেলগুলো আসলে এই গাড়ি থেকে গড়িয়ে নিচে পড়েছিল, সেই তেলগুলো থেকেও কিছু আগুন লেগে আসলে আরো ছড়িয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এসেছে এবং আমরা দেখছি যে সেই আগুন তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন ছড়িয়ে যাচ্ছে, নিচে বেশ কিছু তেল ছড়িয়ে পড়েছে রেজা, এবং সেই জায়গা থেকে আসলে আগুন আরো সামনের দিকে এগোনোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা কাজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যার কারণে আগুন আসলে আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারছে না। তবে যেটুকুতে এখনো আগুন আছে তাতেও কিন্তু আশঙ্কা কোনোভাবে কমে না এখনো পর্যন্ত, কারণ আগুনের যে শিখা প্রচন্ড তাপ, সেটি আমরা যেমনটি বলছিলাম যে সেটি কিন্তু আমরা ফ্লাইওভার আমরা বলতেও আরো একটি বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি যে খুব আশঙ্কাজনক সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে, যেহেতু আমি আশপাশে বেশ কিছু উৎসুক জনতাকেও দেখতে পাচ্ছি যারা ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছে, একই সঙ্গে ফলে সাধারণ আগুনের ঘটনাতে আমরা দেখি যে প্রচন্ড উৎসুক জনতা ভিড় করে ফেলেন এবং যার কারণে উদ্ধার তৎপরতা হোক, নির্বাপনের যে কর্মকাণ্ড হোক, সেগুলো কিন্তু কর্মীরা কিছুক্ষণ আগে এসেছেন, কয়েক মিনিট আগে এসে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাদেরকেও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে বলে আমরা দেখছি, কারণ যে তেলগুলো গাড়ি থেকে গড়িয়ে পড়েছিল সেই তেলগুলো থেকে ক্রমান্বয়ে আগুন সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করছেন সেই আগুনগুলো যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে। এবং যেমনটি আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে শতভাগ এখনো কোনো তথ্য কিন্তু আমরা পাইনি রেজা, তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই যে গাড়ি, সে যেই তেল পরিবহন করা হয় যে গাড়িতে, সেই গাড়ি থেকে আসলে তেল ঢালা হচ্ছিল এই পাম্পে এসে, এবং সেখান থেকে হঠাৎ করে কোনোভাবে একটি স্ফুলিঙ্গ এসে সেখানে পড়ে এবং এরপরেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। যে গাড়িটি আসলে ছিল দাহ্য পদার্থে পরিপূর্ণ।
ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় বেশ কিছু মানুষও তাদেরকে সহযোগিতা করছেন। পানির যেই পাইপ রয়েছে সেই পাইপটি তারা কিন্তু ধরে আছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানীয় লোকজনও কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং বেশ কিছুটা আগুন কিন্তু এরই মধ্যে নেভানো সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এতক্ষণ তো তারা একদম কাছাকাছি যেতেই পারছিলেন না, এখন তারা বেশ কিছুটা কাছাকাছি পৌঁছাতে পেরেছেন সেই জ্বলন্ত গাড়ির এবং তারা চেষ্টা করছেন আশপাশ থেকে সেই আগুনগুলো আরও নিভিয়ে পরিবেশ আরও নিয়ন্ত্রণে আনতে। এবং এতক্ষণ ধরে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আমরা যে প্রচণ্ড অনুভব করছিলাম সেই তাপও কিছু। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর মহাখালীতে মূলত এসকেএস টাওয়ারের সামনে যে অবস্থিত যেই পেট্রোল পাম্প রয়েছে সেখানেই মূলত সেই আগুনটি লেগেছে এবং সেই আগুনের কথাই আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী জানাচ্ছিলেন। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেল কিন্তু আগুনটি সেখানে জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে ধারণা করা হচ্ছে যে যেহেতু পেট্রোল পাম্পে আগুনটি লেগেছে সেটি ছড়ানোর বেশ কিছু শঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের যে দলটি সেটি একটু আগে এসেছে এবং তারা আসলে নিয়ন্ত্রণের কাজটি এই মুহূর্তে করছেন। এবং আপনারা দেখছেন যে মহাখালীর যেই স্থানটি অর্থাৎ এসকেএস টাওয়ারের সামনে এবং সেখানে কিন্তু খুবই ঘনবসতি এবং যে জায়গাগুলো খুবই সংকীর্ণ অবস্থায় রয়েছে এবং সেখানে এই যে আগুন লাগার ফলে আশপাশের যেই ভবনগুলো রয়েছে সেখানেও কিন্তু একটি আলাদা ধরনের শঙ্কা বিরাজ করছে আশপাশে যারা অবস্থান করছে। ফলে এই শঙ্কাময় অবস্থায় সেখানে এই যে পেট্রোল পাম্পটিতে সেটিতে প্রথমে গাড়ি থেকে সহকর্মী সুমাইয়া ঐশী যেমনটি জানাচ্ছিলেন যে গাড়িটি থেকে আসলে তেল যে নামানোর বা তেল ঢালার কাজটি করা হচ্ছিল, তারপর পরেই কোনো একটি দুর্ঘটনার মাধ্যমে সেখানে আসলে আগুনটি ছড়িয়ে যায় এবং তারপরে দাউ দাউ আগুনের লেলিহান যে শিখা সেটি আমরা আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর মাধ্যমে সেই ক্যামেরায় যমুনা টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক। এবং আগুন লাগার যে তীব্রতা এবং আগুন লাগার পরপরই প্রচণ্ড যে তাপদাহ সেটিও কিন্তু বোঝা যাচ্ছিল অনেকটা দূর থেকে। সহকর্মী সুমাইয়া ঐশী বলছিলেন যে অনেক দূরে থেকেও যে আগুনের যে তাপ সেটি আসলে ক্রমান্বয়ে টের পাওয়া যাচ্ছিল। ফলে আগুনের ভয়াবহতাটা কতটুকু সেটি আসলে ধারণাই করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আসলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে সেখানে এবং তারা আগুন নির্বাপনের যে কাজগুলো সেটি এখনও নিরবিচ্ছিন্নভাবে করছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে সেই কার্যক্রমে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে যুক্ত রয়েছে এবং যেটি ধারণা করা হয় যে পেট্রোল পাম্পে যদি আগুন লেগে থাকে সেখানে আপনারা জানেন বিভিন্ন তেল মজুদ থাকে, অর্থাৎ দাহ্য পদার্থের যে উপস্থিতি সেটি আসলে প্রকটভাবে থাকে এবং তার ফলে শঙ্কা ভয়াবহতা সেটি আসলে বেশি থাকে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটি বিস্ফোরণও কিন্তু হয়েছে, বেশ প্রকট শব্দে কিন্তু সেই বিস্ফোরণ হয়েছে সেই আগুন লাগা স্থানটিতে। ফলে সেটি একটি শঙ্কা তো অবশ্যই রয়েছে এবং ফায়ার সার্ভিসের সহ যারা অন্যান্য স্থানীয় অনেকেই কিন্তু সেই আগুন নির্বাপনে বা আগুন নেভানোর কাজে তারা আসলে যুক্ত রয়েছেন ইতিমধ্যে এবং আগুনটি যাতে ছড়িয়ে পড়তে না পারে আশপাশের ভবনগুলোতে যেগুলো রয়েছে সেখানে যদি ছড়িয়ে পড়ে সেটি আরেকটি বড় ধরনের দুর্ঘটনা তৈরি করতে পারে। ফলে সেখানে যদি ছড়িয়ে না পড়তে পারে তারই আসলে চেষ্টা করা হচ্ছে। তবে যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা ধারণা করছেন যে শীঘ্রই এই যে ফায়ার সার্ভিসের আগুনটি সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে আশপাশের এলাকা থেকে একটু সবাইকে দূরত্ব বজায় রাখা উচিত, কেননা দাহ্য পদার্থের যেখানে অবস্থান করে এবং সেখানে বিস্ফোরণের মাত্রা যখন হয় তখন কিন্তু আসলে বিস্ফোরণ হলে সেটি বেশ কয়েকটা চারিদিকে ছড়িয়ে পড়ার একটি প্রবণতা থাকে, আগুনের যেই ধরন দেখা যায়। ফলে সেখানে কিন্তু আশপাশে যারা আছেন তাদেরকে অনেকটা নিরাপদে থাকতে হবে, নিরাপদ অবস্থানে থেকে যতটা সম্ভব সেই আগুন নিয়ন্ত্রণে যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং
আমরা স্বভাবত যে কারণে দেখি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে আসলে মূলত অনেকটা দেরি হয়। সেই ক্ষেত্রে সকলের সহযোগিতাও কিন্তু একান্ত কাম্য। যারা উৎসুক জনতা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করবেন, কিংবা আগুন যে নির্বাপনের যে কাজটি সেটি যেন নির্বিঘ্নে ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার ফাইটাররা করতে পারেন, সেটিও ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু সহযোগিতা দরকার, যাতে করে বিশেষ করে রাস্তার যানজট কমানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীদের, ফায়ার ফাইটারদের কর্মীদের যেই গাড়িগুলো সেগুলো যাতে সহজে ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে যে জ্বলা আগুনের লেলিহান শিখা সেটিও কিন্তু জ্বলছিল, এবং প্রচণ্ড কালো ধোঁয়া প্রথম দিকে ছড়িয়ে পড়ায় আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু যে ধোঁয়া থাকার কারণে সেখানে সবারই আসলে প্রাথমিকভাবে প্রথম দিকে কিন্তু কষ্ট হচ্ছিল। সেই কথাও কিন্তু আমরা আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর মাধ্যমে জানছিলাম। দর্শক, আপনারা দেখছেন যে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে মূলত সেই আগুনটি লেগেছিল, এবং সেখানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী শুরুর দিক থেকে কিন্তু দেখাচ্ছিলেন সেই আগুনের ভয়াবহতা, এবং সেই আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটিতে ইতিমধ্যে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজে লেগে গিয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই 11টি ইউনিট ইতিমধ্যে কাজে লেগে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু সেখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আগুন নিয়ন্ত্রণে আমরা দর্শকদের 11টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা সেই খবরাখবর দেখাচ্ছিলাম দর্শকদেরকে, ফলে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু একটু বড় ধরনের শঙ্কা জাগাচ্ছে আশপাশের এলাকার। এবং দর্শক, আমাদের সাথে সহকর্মী সুমাইয়া ঐশী মুহূর্তে আবার যুক্ত রয়েছেন। ঐশী, আপনি সেখানে আগুনের ভয়াবহতা কেমন দেখছেন, এবং আমরা একটু আগে জানতে পেরেছি মোট 11টি ইউনিট সেখানে কাজ করছে, কেমন দেখছেন তাদের আগুন নিয়ন্ত্রণের পরিস্থিতি? ফেলা হয়েছে এবং আগুনের নিচে বেশ কিছুটা আগুন জ্বলছিল। সেই আগুনের গাড়িটির নিচে যেটুকু আগুন ছিল সেইটুকু আগুনও আসলে নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেইটুকু আগুনও নিভে আসবে। রেজা, যেমনটি প্রথমেই জানাচ্ছিলাম যে প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে এরই মধ্যে জড়ো হয়ে গিয়েছে। সেই উৎসুক জনতার ভিড় এত যে আসলে ফায়ার সার্ভিসের যে গাড়িটি আছে সেই গাড়িটিকেও আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তবে কয়েকটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে। আপাতত একটি ইউনিটের কথা আমরা জানতে পেরেছি, আরও কিছু ইউনিট হয়তো আসতে পারে, এবং বিমান বাহিনী থেকেও আমরা দেখতে পেয়েছি বিমান বাহিনীর একটি গাড়ি এসেছিল, এবং এবং এই আগুন নেভানোর কাজেও তারা সহযোগিতা করেছে। সব মিলে কিন্তু এখন যে পরিস্থিতি, আগুন কিন্তু নিভে গেছে। রেজা, আগুন নিভে গেছে, এবং আগুন নিভে গিয়ে অল্প একটু আগুনের ফুলকি গাড়িতে আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা কিন্তু হয়তো বুঝছি যে সামান্য কিছু আগুন এখনো বাকি আছে, যেখানে হয়তো গাড়িটির আশপাশে যে তেল ছড়িয়ে ছিটিয়ে ছিল সেখান থেকে কিছু আগুন এখনো আছে, সেই আগুনটিও নেভানোর চেষ্টা করা হচ্ছে। এবং স্থানীয় যে জনতা আছেন, আশপাশে যারা উৎসুক জনতা ছিলেন, আগুন নেভার সঙ্গে সঙ্গে তাদের উচ্ছ্বাস কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখান থেকে। আগুনের যে প্রচণ্ড তাপ আমরা অনুভব করছিলাম এই ফ্লাইওভারের থেকে দাঁড়িয়ে, সেটিও কিন্তু এখন নেই। যে প্রচণ্ড কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছিল সেই পরিস্থিতিও এখন শান্ত হয়ে এসেছে, এবং আগুন কিন্তু মোটামুটি নিভে গিয়েছে। এবং আগুন নিভে গেলেও আসলে সেই যে জ্বলন্ত গাড়িটিকে ঠান্ডা করবার জন্য এবং আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আসলে ফায়ার সার্ভিস কর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছেন। এরই মধ্যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিভেও গেছে অনেকাংশে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে একদম শতভাগ সেই আগুনটি নিভিয়ে ফেলা যায়, এবং যারা স্থানীয় জনতা আছেন তারাও সেখান থেকে সরে আসছেন, কারণ আগুন নিভে গেছে মোটামুটি। এবং এভাবেই কিন্তু একটি বিশাল বড় একটি আশঙ্কা থেকে আমরা
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখন কারণ নেই এবং ফায়ার সার্ভিস কর্মী অবশ্যই আপনার মাধ্যমে জানছিলাম, দর্শকদেরকে আসলে জানাচ্ছিলাম মহাখালীর আগুনের সবশেষ তথ্যগুলো। অস্থিরতা তেমন না থাকলেও গেল জুলাই মাসে 1%-এরও নিচে হয়েছে এডিপি বাস্তবায়ন। এটি ভালো লক্ষণ না বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই ডিসেম্বরে অথবা জানুয়ারিতে সংশোধন হবে বাজেট। জানান, মেট্রো রেলে চলমান বর্ধিত প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পরিবেশ ছাড়পত্র মিললেই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। থমকে আছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। নানামুখী উদ্যোগ নেবার পরও পাল্টাচ্ছে না দৃশ্যপট। সরকারি কাজে গতি না থাকায় তৈরি হয়েছে নানামুখী সংকট। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করা হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাই মাসে এত কম প্রকল্প বাস্তবায়ন কেন তা খতিয়ে দেখা হবে। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1%-এরও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না। গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। স্থানীয় সমালোচনা হলেও 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তবে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো। এর পরবর্তী ধাপ হলো পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে পৃথক প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জাপানের অর্থায়নে মেট্রো রেলের বর্ধিত অংশের কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা খতিয়ে দেখবে সরকার। মেট্রো রেল প্রকল্প প্রতি মাইলে কত ব্যয় হয় এটা খুঁজে দেখছেন যে অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে। ঢাকা ওয়াসার একটা বড় প্রকল্প, প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে, কেন প্রকল্পগুলো এতবার সংশোধন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায়। নির্বাচনের আগে ডিসেম্বর অথবা জানুয়ারিতে বাজেট সংশোধন করতে চায় সরকার। সভায় 6,500 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি। এডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিআর পদ্ধতি চায় না। এ সময় বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে আসার ইঙ্গিত দেন তাহের। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে দলের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তাহের আরও বলেন, গণতন্ত্র মানে না যারা তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি উল্লেখ করে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে।